সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিকান্দার রেমান। চারজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এরপর রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমার বাদিকে রয়েছেন শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সবশেষ রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনার চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনাকে দিয়ে। সীমান্ত নিয়ে আমরা কথা বলতে চাই। সবশেষ ভারতের মানে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে গতকাল তো আপনি জানেন যে শুভেন্দু কথা বলেছেন, নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি নয়াদিল্লিতে ব্রিফিংয়ে বলেছেন যে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভাব ফেলবে কিনা সেটার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নয়। ভারতের স্বার্থটাই মূলত তারা দেখবে। অর্থাৎ একই সুরে কথা বললেন, যেটি শুভেন্দু বলেছিলেন, একই সুরে কথা বলছেন এবং তার জায়গাতে তিনি ঠিকই আছেন, তিনি তার স্বার্থ দেখবেন। আমরা আমাদের স্বার্থ কতটুকু দেখতে পারছি বা পারবো সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। না, ভারতের রাজনীতিবিদ, ভারতের মন্ত্রী, তাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এমনকি ভারতের যে কোনো নাগরিক, তাদের পক্ষে তো এটা চাওয়াই স্বাভাবিক যে তাদের ভালো তারা দেখবে। কিন্তু এই ভালো তারা দেখবে এটা বাংলাদেশেরও সবার চাওয়া উচিত। কিন্তু এই চাওয়ার মধ্যে আর একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আমাদের ভালো আমরা দেখব কি অন্যের ক্ষতি না করে, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব নষ্ট না করে, অন্যকে কষ্ট না দিয়ে। ভারত তো তাদের স্বার্থ দেখতেই হবে, বাংলাদেশেরও তাদের স্বার্থ দেখতে হবে। কিন্তু এই স্বার্থ দেখার নামে মানুষে মানুষে যে বিভেদের দেয়াল একে অপরের মধ্যে তৈরি করা, যেটা 16 বছর শেখ হাসিনার মতো একটি ফ্যাসিবাদকে বিনা ভোটে থাকতে দিয়ে ক্ষমতায় রেখে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অলরেডি বাংলাদেশের মানুষের সঙ্গে ইন্ডিয়ার একটা দূরত্ব তৈরি হয়েছে। বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট তারা অনেক চাঙ্গা করেছে। কিন্তু প্রতিবেশী দুই দেশের মধ্যে নানান কারণে উভয়ের স্বার্থেই সুসম্পর্ক রাখা দরকার। কারণ একটা দেশ কোনো কারণে আনরেস্ট হলে তার প্রভাব আর এক দেশে পড়ে। ভারতে যদি মুসলমানদের উপর নিপীড়ন হয়, ধর্মীয় দাঙ্গা হয়, তার ঢেউ বাংলাদেশে লাগে। বাংলাদেশে যদি হিন্দুদের উপরে নিপীড়ন হয়, কোনো রকম তাদেরকে সাপ্রেস করা হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, তার ঢেউ ভারতে লাগবে। কিন্তু বাংলাদেশ এবং ভারত ব্যবসায়িকভাবে, কালচারালি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো একে অপরের সঙ্গে জড়িত, যেহেতু নিয়ারেস্ট প্রতিবেশী। এখন পশ্চিমবঙ্গের আগে অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি আগেই ছিল, আমরা মোটামুটি অন্যান্য দিকে গেরুয়া পরিবেষ্টিত ছিলাম, এই জায়গাটা একটু খালি ছিল, একটু অন্য কালার লাগছিল। এখন পুরো আমরা একদিকে সমুদ্র আর বাকি পুরোটা গেরুয়া পরিবেষ্টিত হয়ে পড়লাম। সেই গেরুয়া কালারে এমনি একটা আতঙ্ক অনেকের কাজ করে, কারণ বিজেপির যে হিন্দুত্ববাদ, তাদের যে ধর্মীয় উস্কানি, তাদের যে ধর্মভিত্তিক যে উগ্রবাদী রাজনীতি, সেটা নিয়ে তো ভারতের মধ্যেই অনেকে আতঙ্কগ্রস্ত। আমাদের এখানেও আমরা অনেক সময় আতঙ্কগ্রস্ত হই যে এই না কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশ আনরেস্ট হয়, আবার এইখানের হিন্দুদের নিয়েও প্রশ্ন তৈরি হয়। সেই ক্ষেত্রে যখন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসিত ছিল এই রাজ্য, তারপরে তৃণমূল কংগ্রেস ছিল, সেইখানে হঠাৎ করে 2011 সালে যারা একটাও পায় না, তারা এবার 206টা পেয়ে এই যে এই রাজ্যটা এখন রাম রাজত্ব যেভাবে ওইখানে তৈরি হলো, এবং ওইখানে সেই রাম রাজত্বের অংশীদার নাকি বামরাও হয়েছে, এরকম কথাও ওইখানে আছে যে এবার রাম পরে বাম। মানে বামরা নাকি আশা করেছে কেউ যে এবার রামকে আমরা ছাড় দিলে রামরা খারাপ করবে, তো তৃণমূলকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, রামরাও খারাপ করলে পরে বামদের বেছে নিবে মানুষ। এইসব আলোচনা কিন্তু খোদ ভারতেই আছে। ফলে তাদের ওইখানে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দুবাবু, তিনি রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত উগ্র রাজনীতিবিদ ছিলেন। নরেন্দ্র মোদী নিজেই তাকে চোর বলেছিল, দুর্নীতিবাজ বলেছিল, যখন তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন। এরপরে এসে উনি রাজনীতিতে ধর্মবিদ্বেষ, বাংলাদেশ বিদ্বেষ, নানান রকমের উস্কানিমূলক নানান বক্তব্য দিয়েছে।
আমরা ধরে নিয়েছি এই সাবকন্টিনেন্টাল রাজনীতিতে ধর্মীয় কার্ড, নানান রকমের কার্ড ভোট প্রাপ্তির জন্য বা বিভিন্ন গোষ্ঠীকে কাজে লাগানোর জন্য ব্যবহার করে। এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি আগের যেই পলিটিক্যাল রেটোরিক বা ধর্মীয় রাজনৈতিক বক্তব্য দেওয়ার সেটাই যদি সেই প্রকৃত আচরণ যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেও তিনি দেখান, তাহলে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, বর্ডার আনরেস্ট হবে এবং বাংলাদেশও তাতে ক্ষতিগ্রস্ত হবে, ভারতও ক্ষতিগ্রস্ত হবে, দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। শিশির মনির, আমরা এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ব্রিটেনের চ্যানেল 4 একটা প্রতিবেদন করেছেন, ইন্ডিয়াস গ্রেট ওয়াল দ্য ওয়ার্ল্ড লিয়েস্ট ফ্রন্টিয়ার এই শিরোনামে। সেখানে দেখা যাচ্ছে যে বিশ্বের যতগুলো সীমান্ত আছে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এই বাংলাদেশ ভারত সীমান্তে। যদিও আমরা বন্ধুত্বের কথা বিগত দিনে শুনে আসছিলাম, আমরা বন্ধুত্ব প্রত্যাশাও করি, কিন্তু বন্ধুত্বের নামে যেগুলো হচ্ছে সেগুলো এমন একটা পর্যায়ে এসেছে, যেটি আমাদের এইমাত্রই বলছিলেন আমাদের ডাক্তার শাখাত হোসেন শান্ত, যে আতঙ্ক বিরাজ করে কিনা। গেরুয়ারা যখন চারদিকে ঘিরে ফেলে তখন স্বাতন্ত্র দেশ হিসেবে, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানটা আসলে কি? ভয়ের জায়গায় নাকি আত্মমর্যাদার জায়গায়? দেখেন, আমরা তো আত্মমর্যাদার কথাই বলে আসছি দীর্ঘদিন, এবং বাংলাদেশের সংবিধানে ফরেন পলিসির একটা বড় কয়েন টার্ম হলো রেসপেক্ট টু ইচ অ্যান্ড এভরিওয়ান, ফ্রেন্ডলি রিলেশনশিপ। কিন্তু কি করে হবে সেই ফ্রেন্ডলি রিলেশনশিপ? সম্পর্কটা তো অসম হয়ে যায়। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, সম্পর্কটা তো হওয়া উচিত ছিল পিপল টু পিপল, কিন্তু পিপল টু পিপল মিসট্রাস্ট খুব সাংঘাতিক। মিসট্রাস্ট কেমনি হয়েছে? হয়েছে কতগুলো বাস্তব পদক্ষেপের কারণে। তার মধ্যে একটা ধরেন 2018 সাল, 2024 সাল, 2014 সাল, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ইন্টারনাল অ্যাফেয়ার্সে এইভাবে যদি হস্তক্ষেপ করে তাহলে জনমনে কি হবে? আমি তো দেখেছি 5ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে, এটা শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়নি, এটা ইন আদার ওয়ে অ্যারাউন্ড ইন্ডিয়ান সেন্টিমেন্টের বিরুদ্ধে হয়েছে। এবং কেন হয়েছে এটা? আমার পার্শ্ববর্তী দেশের উপর এই ধরনের থাবা আমি যদি আনি, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্লোগান ওঠে, এই স্লোগানগুলো তো আমরা তার আগে শুনি নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি 2000 সালে, 2001 সালে, 2 সালে, 3 সালে, 4 সালে, এই ধরনের স্লোগান হতো না। কিন্তু এখন এই স্লোগানগুলো কেন হচ্ছে? এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন ধরনের আগ্রাসন আপনি এখানে অ্যাপ্লাই করতে চান যেন বাংলাদেশের মানুষকে আপনি ভিন্নভাবে টার্ম করেন, কয়েন করেন। এরকম কয়েন করলে পিপলের সেন্টিমেন্টকে কীভাবে রক্ষা করবেন? না, আপনি বৃহত্তর যে প্রতিবেশী তাদেরকে তো আপনি অ্যাভয়েডও করতে পারছেন না, অ্যাভয়েড করতে পারছেন না, কিন্তু আমি আবার সব নিয়ন্ত্রণও করতে পারছি না। আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি ইন্টারফেয়ার করতে পারবো না, কিন্তু ইন্টারফারেন্সটা তো তারা করে। এখানে আমাদের ইলেকশনে কি হবে না হবে এটা তারা ডিসাইড করতে চায়, সশরীরে এসে যায়, এসে এখানে লোক ফিটিং করতে চায়। তখন সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন কি হয়? এই রিয়াকশনটা শুধুমাত্র যে এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে তা না, ওই এক্সিস্টিং গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যারা এখানে প্রকাশ্যে পার্টিসিপেট করছে তাদের বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে। এবং এই রিয়াকশনটা আপনি দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে। আপনি যদি খেলাও দেন, খেলা দিলে দেখবেন খেলার ধরনটার মধ্যে রিয়াকশনের ধরনটা কি। আসলে কি এটা এমনি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে হিস্টোরিক্যালি। এই হিস্ট্রি থেকে আমার ধারণা ভারতকে উদ্যোগ নিতে হবে হাউ টু কুল ইট ডাউন। যদি এটা কুল করতে না পারেন তাহলে সীমান্ত হত্যা কি করে বন্ধ করবেন? এই যে বিএসএফের যে দায়িত্ব পালন করেন, সে কি ভারতীয় নাগরিক না? তার মধ্যে সেন্টিমেন্ট আছে না? সে তো তার সেন্টিমেন্ট ব্যবহার করে, সে তো মনে করে বাংলাদেশের একজন মুসলিম যে নাকি ক্রস করতে চাচ্ছে কিংবা সীমান্তবর্তী এলাকায় যাচ্ছে, তাকে মারাটা হলো তার শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব না, ধর্মীয় দায়িত্বও বটে। তা আপনি এখান থেকে মুক্তি পাবেন কি করে? আমি তো দেখেছি ভারতের রাষ্ট্রটা তো থিওরিটিক্যালি সেকুলার, কিন্তু কার্যত তাদের এই সেকুলারিজমের আড়ালে এই পরিমাণ উগ্রবাদ আছে যে উগ্রবাদ বাংলাদেশের সঙ্গে মিসম্যাচ। এই মিসম্যাচটা ঠিক করতে গেলে কন্টিনিউয়াস রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এবং সেটা পিপল টু পিপল। শুধু গভর্নমেন্ট একটা আসে, সে তার দৃষ্টিভঙ্গি ঠিক করে, তা গভর্নমেন্টের সঙ্গে, বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করে কতক্ষণ?
পিপল টু পিপল যাইতে হবে। তো এখানকার সিভিল সোসাইটি ওইখানকার সিভিল সোসাইটি, এখানকার স্টুডেন্ট এখানকার স্টুডেন্ট, এখানকার মেডিকেল ফেসিলিটি ওখানকার মেডিকেল ফেসিলিটি, যতক্ষণ আপনি আস্থার সম্পর্ক বিল্ড আপ করতে না পারবেন ততক্ষণ আপনি ভয় দেখিয়ে, ইন্টারফিয়ার করে, রাজনীতিতে আপনি হস্তক্ষেপ করে আমার ধারণা ভালো রিলেশনশিপ করা সম্ভব নয়। সেই জন্য আতঙ্কের পরিবেশ আছে। কিন্তু জি, এই আতঙ্কের আচ্ছা, মুখ্যমন্ত্রী কী ধরনের বক্তব্য দেয় দেখেন। আমার তো মনে হয় কোনো সিভিল মানুষ, কোনো সিভিলাইজড মানুষ এ ধরনের কথা বলতে পারে না। তো যে ধর্মেরই হোক, যে টাইপের লোকই হোক, নির্বাচনের আগে নির্বাচনের পরে আরও ডেঞ্জারাস। এবং যে ইনসিডেন্টগুলো হচ্ছে, যে ভিডিওগুলো আমরা দেখি, এটা তার সিম্পলি ইনটলারেবল। এই ইনটলারেন্স কী করে গঠিত হয়েছে একদিনে? নিশ্চয়ই না, কন্টিনিউয়াস মোটিভেশনের ফল এটা। এবং নেতৃত্বের পর্যায় থেকে যদি এই ধরনের উস্কানি দেওয়া হয়, জনগণ কি করবে? জনগণ নিশ্চয়ই ওই নেতৃত্বের অ্যাটিটিউড অনুযায়ী কাজ করতে চাইবে। আমার ধারণা পিপল টু পিপল সম্পর্ক বিল্ড আপ করা দরকার, কুল করা দরকার, আদারওয়াইজ ইট উইল অ্যাক্সিলারেট। জি, আমরা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে আসবো, তবে তার আগে মনির শারমিন আপনার কাছে যেতে চাই। আস্থা সংকট যে দূর করতে হবে, সরকার হয়তো একটা উদ্যোগ নিল, সেই উদ্যোগের সঙ্গে বিরোধী পক্ষ আপনারা যারা রয়েছেন, আপনারা কোন প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার বিজ্ঞ সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রথমত, যেই মানে সংস্কৃতির মধ্যে আমরা এত বছর ছিলাম, সেটার ব্যাপারে যদি আমি একটু বলি, যে বারবার করে একটা রেটরিক কিন্তু আমরা সবসময় বলি যে বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। আমি মনে করি প্রতিবেশী দেশের সাথে এত বন্ধুত্ব হয় না কখনো। হ্যাঁ, বন্ধু রাষ্ট্র এটা আমাদের আসলে প্রথমে মাথা থেকে বাদ দিতে হবে, এবং আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। প্রতিবেশী রাষ্ট্র যখন আছে তখন আমার স্বার্থ সংশ্লিষ্ট সেখানে, এবং সেখানে সবসময়ই সেই রাষ্ট্রে কোনো ইনস্টেবিলিটি আমাকে এখানে কোনো না কোনোভাবে আমাকে অ্যাটাক করবে, এই একটা শঙ্কা থাকবে, এবং আমাদের কোনো ইনস্টেবিলিটি সেই রাষ্ট্রকে কোনো না কোনোভাবে সেটা তাদের জন্য একটা মানে ইনসিকিউরিটির জায়গা হবে, এটা মনে রাখতে হবে। সুতরাং প্রতিবেশী দেশের সাথে এত কুসুম কুসুম এই বন্ধুত্বের ব্যাপারটা, এটা আসলে না দেখে আমাদের আসলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, যেটা একদম পারস্পরিক স্বার্থ দিয়ে আসলে আমাদের এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা চিন্তা করতে হবে। তো এই জায়গায় একটু বলে রাখি যে সরকারের পক্ষ থেকে কিন্তু আমি সরকারের যিনি হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা, তো তার কথা কিন্তু খুবই মানে উনি কিন্তু একটা খুব বড় মেসেজ দিচ্ছেন, খুবই বোল্ড একটা মেসেজ দিচ্ছেন, যেটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। কারণ ওনার পক্ষ থেকে প্রাথমিকভাবে উনি যেই স্টেটমেন্টটা দিয়েছে, দ্যাট ওয়াজ ভেরি বোল্ড, যে কাঁটাতারের বেড়া তাদের মানে ৪৫ দিনের মধ্যে সেখানে দিতে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে আসলে আমাদের কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, উনি কিন্তু ওনার জায়গা থেকে যথেষ্ট বোল্ড একটা মেসেজ দিয়েছে, যেটা কিন্তু ইনস্ট্যান্ট একটা পাবলিক রিয়াকশন, কিন্তু খুব ভালো একটা রিয়াকশন আছে। কারণ সরকারের যেটা আসলে করা দরকার, যে এই বোল্ড রিয়াকশনটা আসলে সবসময় রাখা দরকার, যে বাংলাদেশের মানুষ কোনো কাঁটাতারকে ভয় পায় না, এবং এই কাঁটাতারের বেড়া তারা তাদের জায়গাতে কাঁটাতারের বেড়া দিবে না কি দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে ভয় দেখানো বা একটা ইনস্টেবিলিটি তৈরি করা, বা এই যে হত্যা যে হলো, এই হত্যা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দেশের একটা মানুষের গায়েও যখন একটা টোকা লাগছে, কোনো নিরপরাধ মানুষ যখন আসলে এভাবে করে গুলিতে তাদের হত্যা করা হচ্ছে, মানে তার আগ পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। সুতরাং এই যখন আসলে একটা সীমান্তে হত্যা হবে, এবং এই হত্যাগুলো কিন্তু আমরা খুব স্বাভাবিক, দেখেন আমরা গত ১৭ বছরের সংস্কৃতি যদি দেখি, আমরা কিন্তু জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। সরকারের পক্ষ থেকেও খুব বেশি কথা বলেনি, এবং বিরোধী পক্ষ তো তখন ছিলই না। এখন আমাদের জায়গা থেকে সরকার এক ধরনের ফাংশন করছে, তাদের কিন্তু যেই জায়গাগুলোতে তারা আসলে তাদের আরও ভালোভাবে পারফর্ম করা দরকার, যেমন সীমান্ত হত্যা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য আমরা এখনো পাইনি, বা সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেখানে সেই যে ভিকটিম তার বাসায়ও কিন্তু কেউ দেখা করতে যায়নি, এবং কোনো সমবেদনা বা কিছুই কিন্তু আমরা জানাতে দেখিনি। কিন্তু সীমান্ত হত্যা কিন্তু আমাদের একটা মানে একটা ট্রেন্ড চালু হয়েছে, এবং এটা খুব নর্মালাইজ করে ফেলা হয়েছে যে সীমান্তে হত্যা হয়, মানে এখানে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমাদের সীমান্তে আমাদের মানুষকে মেরে ফেলা, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি দেখেন ৫ আগস্ট পরবর্তী সময় আপনি খেয়াল করে দেখবেন, সীমান্তের যারা জনগণ তারা কিন্তু অনেক বেশি সচেতন হয়েছে। আপনার খেয়াল থাকবার কথা, তারা কাস্তে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে। সুতরাং সেই জায়গা থেকে আসলে এই জায়গাতে সরকারের যে পারফরমেন্সটা, আমার কাছে মনে হয় যে ওই স্টেটমেন্টের পরে আমরা আসলে কোনো ভিজিবল কোনো পারফরমেন্স দেখিনি। আমাদের পক্ষ থেকে আজকে এনসিপি
বিএনপির পক্ষ থেকে আমাদের একজন নেতা তিনি আজকে গেছেন কসবাতে, সেই ভিকটিমের পরিবারের সাথে কথা বলে এসেছেন এবং যে যাকে হত্যা করা হয়েছে তার কবর জিয়ারত করেছেন। তো এই জায়গায় আসলে হচ্ছে বিরোধী দলের কাজটা অন্তত এই মৃত্যুর বিষয়টা নিয়ে অন্তত জাতীয় ঐক্য থাকা দরকার, যে আমরা গিয়েছি অমুক যায় না অমুক যায় না, এইটা নিয়ে রাজনীতি করা তো অন্তত উচিত না। না। অফকোর্স নট, বাট দেখেন এটা কিন্তু খুব স্বাভাবিক যে ধরেন বিরোধী দলের পক্ষ থেকে যাক বা যে কেউ যাক, এবং আমি তো বলি যে জামাত ইসলামের পক্ষ থেকেও আসলে যাওয়া দরকার, এবং যারা সরকার তাদের তো একটা দায়বদ্ধতা, এটা তো মনে রাখতে হবে। মানে এটা নিয়ে রাজনীতিও যেমন করা ঠিক না, সাথে সাথে এটা তো দায়িত্ব কিন্তু কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। দায় এটা, একটা হত্যা একটা পরিবারের একজনকে হারিয়েছে, সুতরাং এটা সরকারের দায়, এবং এই মানুষটাকে হত্যা করা হলো, এবং এটা কিন্তু আসলে এই অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের কি সেই জোরটা আছে? আপনার কি মনে হয়? পিলখানা হত্যাকাণ্ডের সাথেও আমরা দেখেছি ভারতীয় একটা লিয়াজো, আমরা কিন্তু সেই রিপোর্টে দেখেছি পিলখানা কমিশনের যে রিপোর্টটা। দেখেন এই পিলখানার মাধ্যমে আমাদের যে বিডিআর তাদের কিন্তু মোটামুটি কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাদের কিন্তু আর দাঁড়াতে দেওয়া হয়নি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় সরকারের এই আমাদের যে সীমান্ত প্রতিরক্ষা সেটা নিয়ে আর একটু নতুনভাবে চিন্তা করা দরকার, এবং সেই বাহিনীকেও আসলে আরও শক্তিশালী কিভাবে করা যায়, এবং এই যে প্রত্যেকটা হত্যা কিভাবে অ্যাকাউন্টেবল করা যায় আসলে বিএসএফকে এবং ওই সরকারকে, এটা আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিন্তু আমরা ডেলিবারেটলি বলার চেষ্টা করছি। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আছেন, যিনি সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। এই যে তিনজন বলছিলেন, মূলত আপনার দিকেই বলছিলেন যে সরকার কি করবে, এই যে তারা যা করছে সেটার জবাবে সরকার কি করবে, যে সরকারকে বলা হয় জনগণের ভোটে নির্বাচিত সরকার। ধন্যবাদ আপনাকে। সরকার দলের গুরুত্বপূর্ণ বলা হয় তার আগে আমি এটাই তো সত্য। সেটাই তো সুযোগ আছে যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আমি কর্মী। সরকার আলাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিষয়। তো এখন আমি কোন ক্যাপাসিটিতে বলছি আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আপনি আমাকে একটু কনফিউশনের মধ্যে ফেলে দিলেন। তবে একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে, বা বিএনপির একজন কর্মী হিসেবে, সরকারের অংশ হিসেবে না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার করা 4096 কিলোমিটার, সব কিছু মিলিয়ে। কাঁটার তারের বেড়া কিন্তু আগেও দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আপনার যখন এই বিজেপির যেই সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারপরে শুভেন্দু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যেভাবে আপনার বিষয়টাকে এনেছেন, এটা একটু দৃষ্টিকটু একটা জিনিস। কাঁটা তারের বেড়া কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু যে কোনো ধরনের আপনার প্রোটেক্টিভ মেজার সে নিতে পারে না। আমি একটু বলছি কাঁটাতারের বেড়া নিয়ে সমস্যা না, সমস্যাটা কোন জায়গায়? আমেরিকা, মেক্সিকোতে কাঁটাতারের বেড়া আছে। হ্যাঁ, আমি এটাই বলছি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন আমি একটা কথা বলছি, যখন আপনি বলেন যে প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু হিসেবে আছেন, তাই না, তখন একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, সেখানে পারস্পরিক আস্থা এবং সংকটের একটা বিষয় আছে, আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে পারে। আপনি যে জায়গাতে কাঁটা তারের বেড়া না দিয়েও, যেটা যেমন ওদের আপনার বর্ডার গার্ড আছে, তাদের বিএসএফ আছে, আমাদের তাদের মধ্যে আলোচনা হতে পারে। সব কিছু মিলিয়ে মনে করেন আপনার একটা পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে একটা বিষয় হতে পারে। আপনি যখন এই বিষয়টা করেন তখন মনে করেন যে আস্থার সংকটটা তৈরি হয়। সে জায়গাতে কী হয়, তারা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে যেটা করছেন, যে তাদের নিরাপত্তার কথা, আপনার মাদক নির্মূল কিংবা আপনার চোরাচালান রোধ হতে পারে, তারপরে টেরোরিস্ট যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনার মনে করেন যে ডিটার করার জন্য তারা এটা করতে পারেন। কিন্তু হঠাৎ করে এই নির্বাচনের পরপর যখন এই বিষয়টা হয়, তখন সে বিষয়টাকে একটু অন্যভাবেই দেখা উচিত। একটা জিনিস হয় কি, একটা সমন্বিত একটা উদ্যোগ হতে পারত, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলে আপনাকে যে কাঁটাতার সব জায়গা দিতেই হবে এমন কোনো কথা নেই। যেখানে মনে করেন যে বিএসএফ এবং বর্ডার গার্ড একসঙ্গে, যে আমরা যেটাকে বলি কি, কোথাও কোথাও অতিরিক্ত সামরিকীকরণের একটা বিষয় থেকে থাকে। আরেকটা আছে মনে করেন যে আপনার সফট করিডোরের মতো থাকে, আছে না, যেমন আমি ভুটান থেকে দেখেছি যে ইন্ডিয়াতে যাচ্ছে, সে জায়গাতে মনে করেন যে জাস্ট গেট আছে, গাড়ি ওখান থেকেও যাচ্ছে, এখান থেকেও আসছে। আমাদের এদিকেও কিন্তু তাই আছে, তাই না, হিলিতে আছে না, আরও বিভিন্ন জায়গায় আছে। তো সে জায়গাতে তো আর আপনার বেড়া দিচ্ছেন না, সেখানে তো আপনার মনে করেন যে প্যাসেজটা আছে, এই প্যাসেজ টু ইন্ডিয়া বলেন, প্যাসেজ টু বাংলাদেশ বলেন, যেটাই হোক আছে, কিন্তু কীভাবে সেটা আপনি কন্ট্রোল করছেন, সেটা তো আপনি বন্ধ রাখেননি, তাই না। বিষয়টা হচ্ছে যে যখন আপনি এই অবস্থাটা তৈরি করেন, তখন একটা হতাশা তৈরি হবার জায়গা আছে, এবং সেই জায়গাটা আমি মনে করি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যেমন মনিরা সাহেব যে কথাটা বললেন, আমি ওনার স্টেটমেন্টটা আমি ফলো করিনি, আমি দুঃখিত।
মানে আপনি যেটা বলেছেন মানে আই অ্যাপ্রিসিয়েট হার, সেটাই বলেছে। তাই না? এখন এই যে দুই প্রতিবেশীর মধ্যে যে নিরাপত্তা, যেমন জরুরি নিরাপত্তার বিষয়টা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে, ঠিক পারস্পরিক আস্থা এবং যে মানবিক সম্পর্কটা সবচেয়ে বড় বিষয়। আপনি কাঁটা তারের এই দিয়ে দিলেন যে মানে প্রতিবেশী। আমাদের ঢাকা শহরে আজকাল কি হয়, এই ফ্ল্যাট তার অপোজিট ফ্ল্যাটে কারা আছেন সেটা জানে না। আমরা এমন একটা যান্ত্রিক অবস্থার মধ্যে তৈরি হয়ে গেছি, কিন্তু রাষ্ট্র তো সেভাবে চলে না, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টা একটু অন্যভাবে তারা ডিল করতে পারতেন। এখন সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু উনি তো রিপ্রেজেন্ট করেন সমস্ত ভারতবর্ষকে, তাই না? ভারতকেই কিন্তু আপনারা এই করেন। তো সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এবং ভারতের মধ্যে যে পারস্পরিক আস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা এগিয়ে নিয়ে যাওয়া, যেটা ডক্টর সায়ন্ত বলেছেন যে দীর্ঘ অনেক দিন পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, কারণ ইন্ডিয়া যেভাবে বিগত ফেসিস সরকারকে আপনার মদত দিয়েছে বা টিকিয়ে রাখার জন্য যে ধরনের কোনো কাজ নেই, হেন কোনো কাজ নেই করেছে, বাংলাদেশের মানুষের মনে করেন যে একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব। তা নতুন সরকার মনে করেন যে শুরু করেছে, ক্ষমতায় এসছে, তারা চায় যে তাদের প্রতিবেশীর সঙ্গে একটা ভালো সম্পর্ক, সদ্ভাব সবসময় বজায় থাকুক। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই জায়গাটা একটু দৃষ্টিকটু, অস্বস্তিকর একটা বিষয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি করা উচিত? আপনি বছর সরকারের পার্ট না, মানে পরামর্শ দিতে পারেন। না, এই বিষয়টা নিয়ে তো আলোচনা হতে পারে, তাই না? আলোচনার টেবিল তো আপনার মানে আলোচনার দ্বার তো কখনো আপনার বন্ধ হয় না, বাট বিষয়টা প্রোটেস্ট করা উচিত। প্রোটেস্ট ঠিক আমি কি বলবো আপনার যে কেন মানে তারা এইভাবে করছেন, এটা তো মনে করেন যে জনগণ, যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক হওয়া উচিত, তাই না? রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত। কোনো দল, বিশেষ রাজনৈতিক দলের প্রতি অনুকম্পা কিংবা আপনার মনে করেন যে আপনার সহানুভূতি বা দুর্বলতা, সেটা তো থাকা উচিত না। তো সেই জিনিসটা তো মনে করেন যে যুগের পর যুগ যেন আপনার কন্টিনিউ করে, যে আজকে মনে করেন যে বিএনপির বা তার জোট আছে, আপনার মনে করেন যে একসময় আওয়ামী লীগ ছিল, বা আগামীতে কারা আসবেন, ওই দল বা গোষ্ঠী দেখে সম্পর্ক রাখবেন আপনি, তা তো না। দেশ দেশ হিসেবে, দেশের জনগণ অন্য দেশের জনগণ, রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা একটা মানবিক এবং আস্থার জায়গা থেকেই আমি মনে করি যে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে বাংলাদেশের রাজনীতি, সরকার ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। দীর্ঘদিন ধরে যেই অভিযোগগুলো ছিল বিগত দিনের সরকারগুলোর প্রতি, যে দলীয়করণের যে বিষয়টা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বলছে যে কোনো জায়গায় দলীয়করণ হবে না। হ্যাঁ, কারো যোগ্যতা থাকলে সে যে দলেরই হোক সে প্রায়োরিটি পাবে, কিন্তু একবার নগ্নভাবে দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রী আজকে এই বিষয়টি নিশ্চয়তা দিয়েছেন। এটা নিয়ে নানা ধরনের মত রয়েছে। মূল প্রশ্নটা হচ্ছে যে দলীয়করণ ছাড়া, অথবা বিগত দিনে যে দলীয়করণের মাধ্যমে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, সেগুলো ছাড়া বা সেগুলো ছেটে ফেলে দিয়ে একেবারে প্রশাসন যন্ত্র চালানো কি সম্ভব? এইটা ধরেন বলতে হয় যে দলীয়করণ করা হবে না, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ জায়গায় দলীয়করণ নয়, সরকারের যে তাদের যে পলিসি, তাদের যে বিভিন্ন বিষয় ইমপ্লিমেন্ট করবার যে পলিসি এবং যে গতিতে যেভাবে আগাইতে চায়, সেটা যদি সরকারকে রিড করতে পারে এমন মানুষ যদি না হয় ওই জায়গায়, তাহলে সরকার অনেক বিষয় ইমপ্লিমেন্ট করতে পারে না। এমনকি আমেরিকায় তো সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পুরো কাঠামোই চেঞ্জ করে যায়। এইটা খুব দোষের না, বরং কারো যদি মেধা থাকে সে যেন বাদ না পড়ে। আর হচ্ছে গিয়ে যিনি মেধা আছে এবং সরকারের পলিসিটাকে গ্রহণ করার মতো মানসিকতা ধারণ করেন, এদেরকেও যেন মেধা দেখে দেওয়া হয়। শুধু আমার অনুগত, শুধু আমার দলের, সেজন্য দলের সে তার মধ্যেও মেধাবী যোগ্য, এটা যেন হয়। আর একটা হচ্ছে অতীতে টাকার লেনদেন ব্যাপক ছিল, এখন সে টাকার লেনদেনে যেন ট্রান্সফার, পোস্টিং বা চাকরি এইসব যেন না হয়। যদি মোটা দাগে এই বিষয়গুলো মানা হয় যে আমি আমার পলিসিটা যে বুঝবে, যে এটা ক্যারি করবে এবং সরকারের যে ইমপ্লিমেন্টেশনের যে গতি এটা যে ধারণ করবে, এই সমস্ত বিষয়গুলো যিনি ধারণ করবেন তাকে দিয়েই সরকার কাজ করাবে। এটা ভেরি ক্লিয়ার, এটা করতেই হবে, এছাড়া সরকার স্থবির হয়ে যাবে। কিন্তু সেটা করার ক্ষেত্রে ওই লোকগুলো বাছাই করবার ক্ষেত্রেও যেন মেধা এবং সততা
তার সিনসিয়ারিটি, এগুলো আমলে নেওয়া হয়। শুধুই আমার অনুগত অথবা টাকা প্রাপ্তির, টাকার বিনিময়ে পোস্টিং দেওয়া, তাকে পদে বসানো, এবং বিভিন্ন সময় এরকম আছে, ধরেন স্পন্সরশিপ, একটা বড় প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদে, ধরেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বসাবে বা একটা ব্যাংকের চেয়ারম্যান বসাবে বা গুরুত্বপূর্ণ জায়গায় কাউকে বসাবে, তখন হয়তো ওই সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রুপ যারা বা তার ওই ফিল্ডের যারা বড় বড় টাকাওয়ালা ব্যবসায়ী, সিন্ডিকেট, তাদেরকে যদি বিশেষ জায়গা থেকে বলা হয় যে এইখানে এই পদে একজন ভালো লোক বসাবো, একটু স্পন্সরশিপ লাগবে, আপনি একটু স্পন্সরশিপ দিবেন, কত এখানে 100 কোটি হলেই হবে বা 50 কোটি হলে হবে, বাকটাক করে কয়েকজনে দিলেন, ওনাকে বসানো হলো, উনি আপনাদের দেখভাল করবেন। এটা অতীতে হতো, এবং সেই দেখভাল করতে গিয়ে ব্যাংক থেকে এরকম অনেকরা এই যে দাদা আসছে লোন দিয়ে পরে ঋণ খেলাপি, রাষ্ট্রের টাকা মেরে দেওয়া, বা বিভিন্ন প্রতিষ্ঠানে ধরেন ওইরকম যাকে বসানো, ওই যারা স্পন্সরশিপ করবে ওই ব্যবসায়ীদের অনৈতিকভাবে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া, তারা নদী দখল করে ফেলবে, তারা বিভিন্ন জায়গায় যে সেক্টর এরকম করবে, ওই রকম গুরুত্বপূর্ণ পদে এরকম নামিবে নামি স্পন্সরশিপ যেন এই বাংলাদেশে আর না থাকে। ফলে মেধার গুরুত্ব দিতে হবে, যারা পলিসি ধারণ করবেন সরকারের তাদেরকে দিয়েই করাতে হবে, এটা সত্য। সেই ক্ষেত্রে যেন এরকম দুর্নীতি, টাকার ব্যবহার, স্পন্সরশিপের নামে এইরকম বিষয় না ঘটে, এবং কেউ আবার ভিন্ন মতের কিন্তু তিনি ভালো কাজ করেন, তার হয়তো স্পর্শকাতর কোনো অনেক জায়গায় তাকে হয়তো দেওয়া যাবে না, কিন্তু তারও তো একটা যোগ্য জায়গায় যাওয়ার অধিকার আছে। এই দেশের নাগরিক সে, এবং তার মেধা দিয়ে চাকরির এই পর্যায়ে আসছে, সেই জন্য তাকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়, সেই দিকটাও বিবেচনায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত তার প্রতিটা বক্তব্য, কথা বেশ গ্রহণযোগ্য হচ্ছে। সেই অনুসারে যদি তার অন্য যারা ইমপ্লিমেন্ট করবেন, প্রধানমন্ত্রী তো এককভাবে সব ইমপ্লিমেন্ট করতে পারেন না। এই দেশে যে প্রধানমন্ত্রী হয় তার দিকে সব কিছু আমরা ছুড়ে দিই, যে একটা খুনের বিচার না হইল বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই আমার সন্তান হত্যার, একটা জায়গায় জমি দখল করে নিয়েছে, অন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ কামনা করি। এই দেশের সব কিছুই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তো সম্ভব না, তাকে যেন আমরা ওই পর্যায়ে নিয়ে না যাই যে সব কিছুতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। ফলে প্রধানমন্ত্রীর যে চাওয়া, এই চাওয়াটা যেন তার যারা হ্যান্ডস তারা যেন ধারণ করেন, যে ওনার যে সিম্পলিসিটি, ওনার যে পাংচুয়ালিটি, ওনার যে বক্তব্য, ওনার যে চাওয়া, এবং উনি যেভাবে দেশটাকে দেখতে চান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিশন, বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারা এই দেশের জন্য কি চেয়েছিলেন, কি চান, সেটা যেন তার ফলোয়াররা ধারণ করতে পারেন, ওটাও লাগবে। মনিরা শারমিন, প্রধানমন্ত্রীর চাওয়া মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হচ্ছে বিশ্ববিদ্যালয় ইস্যুতে, আপনার কাছে আমার এই প্রশ্নটা। আমি গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম, বণিক বার্তা আয়োজন করেছিল, সেখানে অর্থনৈতিক রূপরেখা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছিলেন যে ব্যাংকিং বিনিয়োগ এবং আর্থিক খাতে কোনো ধরনের যাতে রাজনৈতিক কোনোভাবে উনি এটাকে রাজনৈতিক করতে চান না, রাজনৈতিক নিয়োগ করতে চান না। তো এই কথাটি যখন উনি বলছিলেন, যে সবাই একটু পেছনে যারা বসেছিলেন সবাই মুখ টিপে টিপে হাসছিলেন, কারণ হচ্ছে কথার সাথে তো আসলে কাজের মিল নাই। কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম যে গভর্নরকে কিভাবে করে আসলে সরানো হয়েছে, এবং সেইখানে যাকে বসানো হয়েছে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তো এটা গেল গতকালকের ঘটনা। তো এরপরে যেটা দেখলাম, গতকালকে তো দুইটা প্রাতিষ্ঠানিক দলীয়করণের সর্বোচ্চ জায়গা আমরা দেখলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। এবং আজকে প্রধানমন্ত্রী উনি গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং গিয়ে উনি, আমার মনে হলো উনি আত্মসমালোচনাই করেছেন, কারণ উনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের পেছনে কারণ হচ্ছে শিক্ষক নিয়োগের রাজনীতি। এটা তো খানিকটা উনি আত্মসমালোচনা করেছেন বলে আমার মনে হয়েছে, এবং এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা তো এটা সফলভাবে দলীয়করণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলাম, তিনি তো আমি যতদূর জানি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রতিটি পদ, প্রক্টর সহ প্রতিটি পদ সফলভাবে দলীয়করণ গতকালকে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি যার কথা বলছিলেন, তার যদি সেই যোগ্যতা থাকে তাহলে অসুবিধা কোন জায়গায়? এখন দেখেন, শান্ত ভাই যেটা বললেন যে দলের লোক, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি কি এখন প্রথমে কি ইন্টারভিউটা শুরু করবেন দলের লোক থেকে? তার তাদের মধ্যে যোগ্যতর তাকে সুযোগ দেবেন, নাকি এইটা ইউনিভার্সাল হওয়ার কথা?
ছিল। তো এভাবে করে চিন্তা করলে তো আসলে আপনি মানে এটা তো আসলে শুনতে ভালো লাগে, কিন্তু আসলে তো বাস্তবিক প্রয়োগটা আসলে সেরকম হয় না। কারণ ওই দেখা যায় যে দলীয়করণই হয় এবং নিজের যে আস্থাভাজন সেটাই তাদেরই সেখানে নিয়োগ দেয়। এবং এটা কিন্তু সরকারি জায়গা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে তারা এটা ডিফেন্ড করেন এভাবে যে দেখেন সরকার তো আপনারা চালান নাই, সরকার তো চালাতে হয়, সরকার চালানো তো অনেক কঠিন, এখানে আস্থাভাজন লোকজন না থাকলে তো অসুবিধা। এবং দেখেন এই জায়গায় যখন আমরা দেখি যে ভিসি গত এত বছর ধরে না, সিটি কর্পোরেশনে তো এখন যেটা দেখছি যে আপনাদের যেটা হয়েছে প্রশাসক যারা বসিয়েছে, হ্যাঁ, এবং তারা পদে থেকে আবার না এখানে তো আমাদের না এনসিপি, আপনি যদি এনসিপির আস্থাভাজনের কথা বলেন, এনসিপি তো আসলে লোক তৈরি করে নাই, বা এনসিপি তো সবাই তরুণ। এখন ওইটা তো বলে খুব বেশি লাভ হবে না, কারণ আপনাদের বড় দল, আপনাদের সব জায়গায় লোকজন আছে, সেট করাই আছে। এবং আমরা এটাও দেখছি যে ঢাকা দক্ষিণে এরকম মানুষও দেখছি যিনি প্রশাসক, তিনি আবার মসজিদে যে বিভিন্ন জায়গায় নিজে প্রচারণা করছেন আগাম মেয়র হিসেবে, এগুলো আমরা দেখছি। প্রাতিষ্ঠানিক দলীয়করণ কতভাবে হয়েছে এটা তো আসলে আমরা সর্বোচ্চ পর্যায়ে এখন দেখছি। এবং ভয়ঙ্কর আরেকটা ব্যাপার গতকালকে আমরা দেখলাম যে একজন ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি, তিনি বলছেন তার আবেগের যে একটা প্রতিফলন আমরা গতকালকে দেখলাম, রেজাউল করিম মল্লিক, আমি শুনেছি উনি খুব প্রফেশনাল লোক, কিন্তু গতকালকে একদম প্রধানমন্ত্রীর সামনে উনি যে আবেগঘন বক্তব্য দিলেন, সেখানে উনি বলছেন যে উনি সপ্তম শ্রেণী থেকে আসলে জাতীয়তাবাদী যে চেতনা সেটায় উনি বিশ্বাস করেন, এবং এই গত এত বছর খুব নিপীড়নের শিকার হয়েছেন। এখন মানে সেই বিষয়টা প্রধানমন্ত্রীর সামনে উনি বলছেন। আপনি দেখেন ঢাকা রেঞ্জের ডিআইজি, একজন সরকারি কর্মকর্তা, তিনি প্রধানমন্ত্রীর সামনে বলছেন যে উনি আসলে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো। তাহলে সেই জায়গাতে এই সরকারটার আসলে ইমেজটা কোথায় যায়? এবং সেটা যদি আমার কথা হচ্ছে যে এটা বলতে পারেন উনার জায়গা থেকে হয়তো উনি বলেছেন, কিন্তু সরকার যে আসলে এই দলীয়করণ চায় না, সেটা আমরা কিভাবে বুঝবো? যদি আমি বুঝতাম, যদি আমরা দেখতাম যে এই ভদ্রলোকের এই যে কথা, এই কথার কারণে তাকে কোনোভাবে পানিশমেন্টের আওতায় আনা হয়েছে, যে না আপনি এটা তো বলতে পারেন না, আপনি আপনার পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন না, এবং এটা আপনি ওপেনলি বলেছেন, তার মানে তখন আমরা বুঝতাম যে সরকার আসলে দলীয়করণ চায় না, আমরা বিরোধী দল হিসেবে আমরা একটু বেশি অতিরঞ্জিতভাবে বলছি। তা তো নয়, আসলে সরকারের আসলে প্রথমে সদিচ্ছা থাকতে হবে। এবং দেখেন এই যে গণভোটের কথা বারবার চলে আসে, গণভোটের রায় যে অস্বীকার করবার যে ব্যাপার, গণভোটের এই 70% মানুষ কিন্তু চেয়েছে যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ বন্ধ হোক। গণভোটের এই রায়ের মাধ্যমে মানুষ চেয়েছে যে নির্বাচন কমিশনটা স্বাধীন হোক, মানবাধিকার কমিশন স্বাধীন হোক, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হোক, এবং এই যে প্রতিষ্ঠানগুলো পুলিশের জন্য একটি আলাদা স্বাধীন কমিশন হোক, এইভাবে করে কিন্তু মানুষ এই জায়গাটা চেয়েছে। সুতরাং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যখন আসলে সরকারের পক্ষ থেকে সেটা প্রতিফলিত না হয়, সেই আকাঙ্ক্ষার প্রতি যখন রেসপেক্ট দেওয়া না হয়, তখন কিন্তু আসলে সরকারটা অজনপ্রিয় হতে থাকে। এবং গতকালকের বিভিন্ন ঘটনাক্রম আপনার সামনে যেটা আমি বললাম, সেটাতে কিন্তু সরকারের একটা নেগেটিভ ইমেজই আসলে পড়ছে। আপনাদের সমস্যা নেই তো, সরকার অজনপ্রিয়তা আপনাদের সুবিধা। না দেখেন, প্রত্যেকদিন কি মানে বিরোধী দল কি এটাই চায় যে প্রত্যেকদিন তারা বলবে যে মাঠে নামো, আমরা আন্দোলন করি, উত্থান ঘটায় ফেলি? বাংলাদেশের মানুষ তো সবসময় মাঠে নামবে না। এবং বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, কারোরই কিন্তু মানে মনস্তত্ত্ব এটা না যে দেশটাকে আনস্টেবল করা, এটা না। আমরা বারবার সমালোচনা করছি, আমরা বারবার কঠোরভাবে বলছি, এটার কারণ হচ্ছে আমরা চাই না যে বিএনপি সরকার ফেল করুক। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বলি যে বিএনপি সরকার ফেল করুক, এটা আমরা চাই না। কেন চাইবো? আমরা কি প্রত্যেকদিন দেশটাকে আনস্টেবল করতে চাইবো? দেখেন এখানে তো আসলে এই 5 আগস্ট পরবর্তী সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু এক ধরনের চেহারা কিন্তু আমরা পরিবর্তন দেখেছি। তারা এক টেবিলে বসেছে, একটা সংস্কৃতি কিন্তু তৈরি হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, যে আলাপ আলোচনার একটা জায়গা আছে। সেখানে আমাদের জায়গা থেকে আমরা এই সমালোচনাগুলো করি, কারণ সরকারকে আমরা চাই তারা ঠিক পথে থাকুক। এবং খুব দুঃখজনক হলেও সত্য যে, খুব হতাশাজনক হলেও সত্য যে বিএনপি খুব দ্রুততম সময়ে কেন যেন তার এই যে নেতিবাচক যে চেহারাটা সেটা দেখাচ্ছে। আরেকটু পরে দেখাতে পারতো, কিছুদিন আসলে রাষ্ট্রটা আসলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চালাতে পারতো, তাতে আসলে সরকারটা তারাই জনপ্রিয় হতো। এবং আমি জানি না তো তাড়াহুড়ার আসলে কি আছে। জি, ব্যারিস্টার নাসিরুদ্দিন ওয়াসিম, জবাবটা। মনির শামীম যে কথাটা বলেছেন যে নেতিবাচক যে ভূমিকাটা, সেটা আরেকটু পরে দেখাতে পারতো না, আমি সেটা সমর্থন করি না। কখনোই নেতিবাচক কথা বলেছি, আগে হোক পরে হোক, সেটা কখনোই কাম্য না। একটা রাজনৈতিক দল, বৃহত্তম একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ম্যান্ডেট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন ঘটাবে, সেটার জন্য কাজ করবে, এটা সবার প্রত্যাশা, এটা আমার নিজেরও প্রত্যাশা। আপনি যে কথাটা বললেন যে দলীয়করণের বিষয়টা, দেখেন আপনি যে কথাটা বলেছেন যে আমাদের যে একটা রিফর্ম দরকার, তাই না? যে প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো যেন গড়ে ওঠে। প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, আপনি রাতারাতি পারবেন না।
আপনি একজনের রেফারেন্স দিয়েছেন, মনে করেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিন্তু গোল্ড মেডেলিস্ট টিচার ছিলেন। আমি আগের কথা বলছি, মানে আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলাম সে সময় মনিরুজ্জামান মিয়া স্যার ছিলেন, শামসুল হক স্যার ছিলেন, ইমাজউদ্দিন স্যার ছিলেন, সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের নাম শুনেছেন নিশ্চয়ই, ইংরেজি বিভাগের স্যার। কিন্তু তিনবার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেলে ফার্স্ট হয়েছিলেন, কিন্তু ওনাকে ভিসি নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে আছে যে 3 জনের মধ্যে 1, 2, 3 যে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তার থেকে যে কোনো একজনকে চ্যান্সেলর আপনার নিয়োগ দিতে পারেন। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার ফার্স্ট হওয়ার পরেও ওনাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এখন এই যে কথাটা আমি কেন আনছি, আপনি তো স্কোপটা রেখে দিয়েছেন, বিভিন্ন জায়গায় আমাদের লুপহোল ল্যাকিউনা রয়ে গেছেন। আমার কলিগ শিশির মনির তিনি বলতে পারবেন। ওবায়দ স্যারকে যে দিয়েছে, ওবায়দ সাহেবকে দিয়েছে, উনি একটা দলের প্রতিনিধিত্ব করেন রাজনৈতিকভাবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বিষয়টা কিন্তু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, লাইক এ ম্যানেজিং ডিরেক্টর অর এ সিইও অব এ কোম্পানি, তাই না? এটা একটা প্রশাসনিক কাজ। ওনাকে না দিয়ে হয়তো অন্য কাউকে দিলে বিশ্ববিদ্যালয়টা চলতো না, বা ওই 7 দলের অন্য কাউকে দিলে হয়তো বা চলতো না। বলে না যে শাসক আর শোষিত দুভাবে বিভক্ত, আমরা বলি না? তো আপনি এটাকে বাদ দিলে ওটার থেকে দিতে হবে। তো এই ধরনের একটা অল্টারনেটিভ যখন আপনার কাছে আর থাকে না, তখন আপনাকে বাধ্য হয়ে একটা জায়গায় দিতে হয়। এখন আপনি সেটা কখনোই করবেন যে আমার প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা এই যে দলীয়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, মানে আপনাকে গোড়ায় যেতে হবে, তাই না? শিক্ষকরা মনে করেন যে মার্কস বেশি দিয়ে দেন ওনার ফেভারিট ছাত্রকে, কিংবা উনি যে আদর্শ অনুসরণ করেন সেই আদর্শে যদি বিশ্বাস করেন সেই ছাত্র বা ছাত্রী, তাকে দেখা গেছে মার্কস বেশি দিয়ে দিচ্ছেন। তখন আপনার শিক্ষক কে হবেন? প্রথম শ্রেণী প্রথম যিনি পাবেন, যাকে দেয়া হচ্ছে। এই যে আপনার মজ্জাগত দুর্নীতিটা যেটা, সেটা আপনাকে রোধ করতে হবে, বা সেটাকে উপড়ে ফেলতে হবে, কিংবা সেটাকে আপনাকে বের করতে হবে। তারপরে আপনি মনে করেন যে একটা এই যে ঘুণে ধরা যে সমাজ ব্যবস্থাটা, সেটার থেকে আপনার উত্তরণ একটা পাবেন। এটা আমি একটা উদাহরণ দিলাম। আপনি যার কথাটা বললেন একজন পুলিশ কর্মকর্তার বিষয়ে, সে যে মনে করেন যে গতকালকে আবেগে হোক আর যে কোনো কারণে হোক এতগুলো কথা বলেছেন, এটা আমি নিজেও কিন্তু এক্সপেক্ট করিনি, এবং আমি এটা প্রত্যাশা করি, আমি মানে এটা পছন্দ করি না, সমর্থন করি না। কিন্তু তার পারফরমেন্স, সে যখন ডিবির চিফ হিসেবে ছিলেন, ফেসিসদের যে কজনকে মনে করেন যে ধরার দরকার ছিল, সে কিন্তু অনেককে ধরেছেন, তার পারফরমেন্স সে দেখিয়েছেন। অর্থাৎ পেশাগত যোগ্যতা দিয়ে যা কিছু করার দরকার ছিল সে অর্জন তার আছে। কিন্তু এটা কেন করলেন এটা আমি ঠিক বুঝি না। কেন বুঝি না? ওই যে এক জিনিস যে দলীয়করণ, আমি যদি একটু বেশি তেল মর্দন করতে পারি, বুঝে হোক না বুঝে হোক এই সমস্ত কথাগুলো বলে ফেলেছেন, বেফাস হোক যেটাই হোক, এটা মোটেও উচিত হয়নি। কিন্তু তার যোগ্যতা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আমার কথাটা হচ্ছে মানুষ যে বিভিন্ন জায়গায়, না নিঃসন্দেহে সে আমার বন্ধু, ভালো মানুষ, সে আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু এবং খুব ভালো মানুষ সে। এখন আমার কথাটা হচ্ছে আমি নিজেও খুব হতবাক হয়েছি। এনিওয়ে, সেটা ভিন্ন কথা। এখন আমি এই যে কথাটা বলছি যে বিভিন্ন জায়গায় আপনার মনে করেন যে নিয়োগ দেওয়া হয়েছে, লোক তো ছিল 2 ভাগে বিভক্ত। বললাম না যে পৃথিবী শাসক আর শোষিত, আপনি কোথায় দিবেন? আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, জার্মানির কথা বলি, ইউরোপের বিভিন্ন দেশের কথা বলি, সেখানে মনে করেন যে যেই দল ক্ষমতায় আসে সে তার লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়। সেটা একেবারে আপনার মনে করেন ওটা তাদের কনভেনশন। আমাদের এখানে সেটা নেই। তারপরেও আমরা কি করি? আমাকে কাউকে না কাউকে তো দিতে হবে। এখন যে ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কোথাও না কোথাও তো নিয়োগ পেতেই পারেন, তাকে তো আপনি বাদ দিতে পারবেন না। ওনাকে না দিলে আরেকজনকে দিতেন, কাকে দিতেন? তাহলে আওয়ামী লীগকে দিতেন। এনসিপি তো নাই, এনসিপি তো নতুন, তাই না? সামনের দিকে হয়তো হবে, তখন আপনাদের ব্যাপারটা চিন্তা করবে যারা সরকারে আসে, বা আপনারা যদি কখনো সরকারে আসেন, তাই না? এই জন্য আমরা বলছি আমাদের উচিতটা হচ্ছে যে দলীয়করণের প্রভাব মুক্ত করে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। সেটা আপনি সেই বিচার বিভাগের কথা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, নির্বাচন কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশনের কথা বলেন, দুর্নীতি দমন কমিশনের কথা বলেন, মিডিয়ার কথা বলেন, যত কিছুই আছে না কেন, প্রত্যেকটা জায়গায় আপনি রাতারাতি পরিবর্তনটা আনতে পারবেন না। তো এই যে বিএনপি যেটা মনে করেন যে অনৈতিক কাজ করছে, খুব তাড়াতাড়ি করছে, আপনি একটু দেরিতে হলে আপনি সমর্থন করতেন না? আমি কখনোই সমর্থন করি না। আমি উত্তরণটা চাই, আমরা উত্তরণটা চাই, সেজন্য সবাই মিলে কাজ করি। হ্যাঁ, আপনারা পরামর্শ দিয়েছেন, আপনি অনেকগুলো কথা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে। আমি তো মনে করি যে সরকারের কর্তা ব্যক্তিরা যদি মনে করেন যে দেখে থাকে, তাহলে নিঃসন্দেহে মনে করেন যে সেটা আমলে নেবেন এবং সেই পথে আমাদেরকে নিয়ে যাবেন। বাংলাদেশটাকে সামনের দিকে আমরা নিয়ে যেতে চাই, আমরা সে আগের অতীত অন্ধকারের মধ্যে আমরা যেতে চাই না। এটা হচ্ছে মূল কথা। শিশির মনির, পেশাগত যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক দলীয়করণ।
দেখেন, আমি মনে করি লিডারশিপের সফলতা হবে যদি তিনি ট্যালেন্টেড পুলকে ইন্সপায়ার করতে পারেন। দ্যাট উড বি দি আলটিমেট সাকসেস অফ দ্য লিডার। সাপোজ আমরা তারেক রহমান সাহেবকে যদি নেতা মনে করি, তাহলে তিনি কি পারছেন ট্যালেন্টেড পুলকে ইন্সপায়ার করতে? তার কথায়, আচরণে, বলনে, কর্মে আমরা কি ইন্সপায়ার হচ্ছি? যদি ইন্সপায়ার হয়ে থাকি, দেন হি উড বি এ সাকসেসফুল লিডার। আর যদি ইন্সপায়ার না করতে পারেন তিনি আমাদেরকে, তাহলে এটা হবে সরকার পরিচালনার প্রধানমন্ত্রী। আজকে ওনার একটা কাজকে আমি মোটেও এন্ডোর্স করি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, আমি দেখলাম হঠাৎ করে বিএনপির অফিসিয়াল পেজে ছাত্রদের সাথে উনি মত বিনিময় করছেন। আমি বারবার দেখার চেষ্টা করেছি ডাকসুর নেতৃবৃন্দ কোথায়। তাহলে উনি কোন ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেছেন? এখানে তো ফার্স্ট প্রায়োরিটি পাওয়া উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটি। ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে হল, কেন্দ্র, তারাও তার সঙ্গে থাকবেন, কারণ তিনি তো প্রাইম মিনিস্টার। তিনি তো রোল মডেল ফিট করতে চাচ্ছেন। তিনি কি তার দলের ছাত্র দলের সঙ্গে মত বিনিময় করে বলছেন ছাত্রদের সঙ্গে মত বিনিময় করছেন? তা এটা তার ক্যারেক্টারকে কিংবা তার অ্যাটিটিউডকে কিংবা তার ইন্সপায়ারেশন ক্যাপাসিটিকে প্রশ্নবিদ্ধ করবে। আমি ভেবেছিলাম পুলিশ অফিসার যখন বক্তব্য দেয়, তখন আমি গাজীপুর যাচ্ছি গাড়িতে বসে, হঠাৎ করে দেখি লাইভে আসতেছে। ওনার উচিত ছিল ইমিডিয়েটলি তাকে স্টপ করে দেওয়া, বিকজ ইট হ্যাপেন ইন ফ্রন্ট অফ হিম। ওনার উচিত ছিল, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, ভেরি গুড, এই লাইনে আর বলার দরকার নেই, লেটস ডিসকাস। তাহলে আমরা ইন্সপায়ার হয়ে যেতাম। কিন্তু মেনি পিপল কুড হ্যাভ বিন ইন্সপায়ার্ড ওনার অ্যাটিটিউডটা দিয়ে। না, উনি তো এটা প্রুভ করেন নাই। বলেছেন একজন তার আবেগের কথা, তার আবেগ থাকতে পারে, আমাদের আবেগ আছে না, নিশ্চয়ই এভরিবডি হ্যাজ হিজ ওন ইমোশন। কিন্তু ইমোশনটা পাবলিক ডোমেইনে যখন আপনি প্রেস করছেন, তখন এটা একটা সাংঘাতিক ন্যাশনাল মেসেজ হচ্ছে। উচিত ছিল মেসেজটা কন্ট্রোল হতো, সুন্দর হতো আরও, বরংস প্রাইম মিনিস্টারের পক্ষে যেত, হোম মিনিস্টারের পক্ষে যেত। ওনারা যদি বলতেন যে আপনি প্লিজ দয়া করে এই সমস্ত কথা এখানে বলার দরকার নাই, লেট আস শেয়ার প্রাইভেটলি, এই সমস্ত বিষয় প্রাইভেটলি শেয়ার করবেন। আমি খুব অবাক হই, এই যে ডিস্ট্রিক্টে প্রশাসক বসিয়েছেন আর সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসিয়েছেন, এটা আমাকে এক ধরনের পীড়া দেয় এই অর্থে যে এটাকে যখন কেউ আর্গুমেন্ট করে যে দিস ইজ নাথিং বাট রিহ্যাবিলিটেশন প্রসেস, তখন এর এন্টি আর্গুমেন্টটা কুইক গভর্নমেন্টের কাছে, দুর্বল। এবং এই দুর্বলতার পরিচয় গভর্নমেন্টের দেওয়া উচিত হয় নাই। কেন আমি বলছি এটা জানেন? এটা যদি হাসিনার সরকার হইতো আমি কিছু মাইন্ড করতাম না, কারণ আমরা কোনোভাবেই তার কর্মকাণ্ডে ইন্সপায়ার হইনি। কিন্তু এখন যিনি প্রাইম মিনিস্টার, তার কর্মকাণ্ড আমাদেরকে ইন্সপায়ার করবে, দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন। তার কিছু কর্মকাণ্ড ইন্সপায়ার করে না তা না। তিনি যখন সকাল 9টায় অফিসে চলে যান সবার আগে, আই পার্সোনালি বিকাম ইন্সপায়ার্ড। আমি যখন দেখি রাত 12টা পর্যন্ত কাজ করতেছে, এটা সাম সর্ট অফ ইন্সপায়ারেশন গিভ টু মি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা সহজ সরল সামান্য একটা পোশাক পরে প্রাইম মিনিস্টার ইজ গোয়িং অ্যান্ড কামিং অ্যান্ড উইদাউট এনি প্রোটোকল তিনি চলে যাচ্ছেন, একটা রাস্তার লোকের সঙ্গে কথা বলছেন, ওয়াইফকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছেন, এগুলো কিন্তু কোনো না কোনো লেভেলে ইন্সপায়ারেশন দেয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম গণভোটের ব্যাপারে ওনাদের যে পজিশনটা, এটা আমাকে ইন্সপায়ারেশন দেয় না। আমার ধারণা আমার মতো অনেক কী দেয় না। তাহলে কি দাঁড়াচ্ছে? উনি যদি ইন্সপায়ারেশন দিতে পারেন, ওনার সরকার যদি ইন্সপায়ার করতে পারে, ডিফারেন্ট লেভেলের ইয়াং পিপলকে যদি ইন্সপায়ার করতে পারে, ইট ইজ টু মি এজ এ প্যারামিটার যে ওনারা একটা নিউ ডাইমেনশন ক্রিয়েট করতে চেয়েছেন। আমার মনে আছে প্রফেসর আবু আহমেদের সঙ্গে একদিন আমার অনেকক্ষণ কথা হচ্ছে, কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে অ্যাট্রাক্ট করেছিলেন, তার গল্প বলেছেন আমার সঙ্গে। আমি ওনার এই গল্পটা শুনে, ওনার গায়ে ছিল একটা গামছা, আমি ওনার বাসায় গিয়েছিলাম, চা খাওয়ার সময় বসছি, উনি দিনের বেলা একটু খালি গায়ে থাকতেন, গামছা পরে পরে গল্পটা বললেন আর স্মৃতির মন্থন করলেন যে আমি আবু আহমেদ কি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কানেক্টেড হলাম, ইন্সপায়ার্ড হলাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের মাত্র অ্যাপয়েন্টেড একজন শিক্ষক। আমার প্রতি তিনি যে ধরনের সফটনেস দেখিয়েছেন, আমার বাসায় এসেছেন, আমাকে ইন্সপায়ার করেছেন, আমি আসলে মোহিত হয়ে গেছিলাম। তো আমরা দেখতে চাই, যখন আপনি ট্যালেন্টদেরকে ইন্সপায়ার করতে পারবেন, দেন ইউ আর সাকসেসফুল লিডার। যদি আপনি ট্যালেন্টদেরকে ইন্সপায়ার করতে না পারেন, আপনি অনেক কথা বলতে পারবেন, ইউ আর নো মোর এ সাকসেসফুল লয়ার। আই এক্সপেক্ট হি উড ডু দ্যাট। জি, আমরা ওটা শেষ পর্যন্ত ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আরও একটা বিষয়,
গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু ছোট করে জানতে চাই। বিগত দিনে মানে বছরের পর বছর আপনার সঙ্গে আমরা একই টেবিলে আলোচনা করেছি বাজার সিন্ডিকেটের বিষয়ে, এখনও কিন্তু একই বিষয়ে আলোচনা হচ্ছে। মন্ত্রীরা সেই একই কথা, মন্ত্রী চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, কথা এক যে আমরা বাজার সিন্ডিকেট ভাঙতে সর্বোচ্চ ব্যবস্থা নেব, কিন্তু ভাঙতে আসলে পারছি না। কিছুটা সিন্ডিকেটের বিষয়টা আমরা কথা বলছিলাম অন্য প্রসঙ্গে, এই সিন্ডিকেট বিষয়টাকে একটু বুঝতে চাই। ওকে, এটা আসার আগে দুটি জিনিস ছোট্ট করে বলি। প্রধানমন্ত্রী যে ইন্সপায়ার্ড করছেন না তা না, কিন্তু করছেন। কিন্তু জামাতের আমিরের বাসায় গিয়ে বিরোধী দলীয় না, নেতাকে আমি বলছি তো কোন কোন বিষয়ে ইন্সপায়ার্ড তিনি হয়ে নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাকে ইন্সপায়ার্ড করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র দলের সঙ্গে বসেননি, সাধারণ ছাত্রদের সঙ্গে কোথায়? বসেছেন। ডাকসুর কেউ ছিল না তো সেখানে? না, সাধারণ ডাকসুর leadership। ডাকসুর লিডারশিপ যদি নিজেদের অসাধারণ ছাত্র মনে করে তাহলে তারা যায় নাই। তাকে দাওয়াত কারণ দেওয়া এখানে- হয়নি। না, দাওয়াত দিতে হবে কেন? তো বলতে হবে না? সে তো ছাত্র দল বা অন্য কোনো সংগঠনকে দাওয়াত দেয় নাই। না, this is ডাকসু not- ইস্যু নাই, ইস্যুটা হচ্ছে তার প্ল্যান। তিনি গেছেন একটা কর্মশালার উদ্বোধন করতে ইউজিসির। তারপরের প্রোগ্রাম হইলো তিনি সাধারণ ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের প্রশ্নের জবাব দিবেন। এটা এটা তো কোনো এটা না 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 সেটাও না। এটা ওইরকম কোনো গোছালো কোনো ওই প্রোগ্রাম না যে যেখানে গেস্ট থাকবে, দাওয়াত থাকবে, কাউকেই দাওয়াত দেওয়া নেই। উনি গেছেন, বরং উনি কি কাজ করেছেন শোনেন। 6 জন নির্ধারণ করা হয়েছিল যারা প্রশ্ন করবেন ওনাকে, উনি সেটা ভেঙে দিয়েছেন। এটাই তো যে করা না, উচিত। নির্ধারিত লোকের এই প্রশ্ন নেব না, আমি র্যান্ডমলি Open ছিল। ওপেন থাকবে, যে যেই প্রশ্ন করে করবে। এনে তিনি মজা করে হাসতে হাসতে নিজের মতো করে উত্তর দিয়েছেন। প্রধান শিক্ষামন্ত্রীকে একজনে প্রশ্ন করেছে ইংলিশ মিডিয়ামে পড়ারা বাংলায় একেবারেই অমনোযোগী সব নিয়ে, তিনি বলছেন উত্তরটা আমি দিতে চাই। এই যে স্পন্টেনিয়াস সাধারণ ছাত্রদের সঙ্গে মেশার যে আকাঙ্ক্ষা এবং তাদের কথার উত্তর দেওয়া, তার প্রোগ্রামের মোটিভ ছিল এইটা। এইখানে কোনো নেতৃত্ব, নেতা, গ্রুপ, দল, সংগঠন এটা তার কাছে বিবেচনাই ছিল না। এইটা থাকতে তো দ্বিতীয় হবে, হলো না থাকাটাই তো দোষ। না না না, সেটা ওইরকম প্রোগ্রাম হইলে তখন ওইটা হবে যে না, এটাকে- ডাকসুর সঙ্গে এটাকে আমি justify বসবো করার কোনো বা কারণ ওদের নাই। সঙ্গে বসবো। এটা একদমই জেনারেল ছাত্রদের সঙ্গে তিনি বসছেন। দ্বিতীয় হলো, ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা এখানে ওইখানে শিক্ষক ভিসি নিয়োগ নিয়ে তো কথা হচ্ছে। যদি আপনি এর আগে বলতে পারেন যে শিক্ষক রাজনীতি বন্ধ করব আমরা, এখানে কোনো রঙের শিক্ষক থাকবে না, তাহলে সম্ভব। আর যেহেতু আপনার এখানে নীল, সাদা, গোলাপি নানান রং আছে, সুতরাং যারাই সরকারে আসুক তার মেধাবী খুঁজতে গেলে কোনো না কোনো রঙের পড়ে যাবে। এইটা আপনি রোধ করতে পারবেন না, বরং আপনাকে তখন ওই যোগ্যতার প্রশ্ন আনতে হবে। রঙিন আর মেধাবী। যদি আপনি এই রং দেখে এখন যদি আপনি সমালোচনায় মুখর হন, তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আপনার চট্টগ্রামে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আরেকটা কথা এখন আছে, ভয়াবহ সব ওটা অভিযোগ। ভাঙতে গেলে আপনাকে তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে বিরোধী মতের যারা আছেন তারাই সবার আগে কিন্তু সেখানে বাধা দেবেন, আপনিও তখন দেখা গেছে তাদের পক্ষে চলে যাবে। আপনার রাজশাহী এবং চিটাগাংয়ের ভিসির বিরুদ্ধে যে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণের যেসব অভিযোগ আসছে ইমিডিয়েট যে দুই ভিসির বিরুদ্ধে, তারা একটা দলের পক্ষ হয়ে এখানে সব করেছেন এবং চিহ্নিত ওই দলের আগে থেকেই। তো তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে বিএনপির কোটা, জামাতের কোটা, এনসিপির কোটা তখন যে বিভিন্ন জায়গায় দিয়েছিল, আপনাদের উপদেষ্টা যে সিটি কর্পোরেশনে বসেছিল, তখনও যদি সেম সমালোচনাটা আমরা সবাই করতাম, তাহলে এখনকার এটা ন্যায়সঙ্গত। ওই প্রসঙ্গটা যেতে পারছি না। আর সিন্ডিকেটের বিষয়টা এক কথায় বলি, জি। সিন্ডিকেট ছিল, আছে, সরকার যেন এটা কমানোর চেষ্টা করে, না হলে তারা বাজার ব্যবস্থাপনায় জি। ফেল করলে তার খেসারত তাদেরকেও দিতে হবে, দেশকেও দিতে হবে। মনে রাখবেন কি নিয়ে এই যে বললেন যে Syndicate। সিন্ডিকেট, জি। আচ্ছা আচ্ছা, সিন্ডিকেট আপনি প্রশ্ন করেছিলেন যে সিন্ডিকেটটা কি আসলে। সিন্ডিকেট হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখা যায় না, শুধু আমরা নামটা জানি, এবং এটা হচ্ছে ক্ষমতাসীন যারা তাদের সাথে সম্পর্কিত। এটা যেই দলই ক্ষমতায় থাকুক, আর এই জন্যই দেখা যায় না, কারণ ক্ষমতাসীনদের একটা প্রত্যক্ষ মদত থাকে বলে এটা দেখা যায় না। এবং এই সিন্ডিকেটটা ভাঙবে যারা, মানে তারাই যদি যুক্ত থাকে, তাহলে এই সিন্ডিকেট ওই একই কথা বারবার আসে যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা চেষ্টা করছি। তো এই রেটরিক থেকে বের হয়ে সিন্ডিকেট, ওই যে যারা আসলে সরকার দলীয়, আমি একদম একটা দলকে আমি এখানে দোষারোপ করতে চাই না। আমি চাই যে এই যে সব দলের যারা আসলে নেতাকর্মী বলেন, এখন ধরেন বিএনপি ক্ষমতায়, বিএনপির যারা নেতাকর্মী তারাই তো আসলে কোনো না কোনোভাবে এই ধরনের এই জিনিসগুলোর সাথে দেখবেন জড়িত। কারণ এখন বিএনপি না হলে তো ওই ক্ষমতাটা তারা পাচ্ছে না।
সুতরাং এটা একটা আত্মসমালোচনার জায়গা যে এবং সরকারের একটা আন্তরিকতার জায়গা যে আমরা আসলে এমন একটা সিস্টেম করি যাতে আসলে এই সিন্ডিকেটটা তৈরি না হয়। জি। বারবার করে বিভিন্ন সরকার আসবে এবং এই সিন্ডিকেট ভাঙার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের কাঠামোগত জায়গায় মনোযোগ দিতে হবে। আসাদুর রহিম, মানে আওয়ামী লীগের সময় আমি একটু বলি। না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি আছে। না অন্তর্বর্তী সরকার কারা ছিল? সিন্ডিকেট রিমেন্স দ্য সেম। এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি না, এটা হাত ভুল। বদল হয়। আপনি যেটা বলেছেন না, এটা ভুল। কারণটা হচ্ছে কি, ব্যবসায়ীরা যারা আছেন, তাই না, রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি, তাদের একটা কমন ইন্টারেস্ট থাকে। যারা চোরা চালানি করেন কিংবা কালোবাজারি করেন কিংবা আপনার মাদকের ব্যবসা করেন, সে তার নিজস্ব আইডেন্টিটি, তার রাজনৈতিক দলকে সে মনে করেন যে ব্যবহার করে, সেটা ভিন্ন জিনিস। মত পথ পেশা যাই হোক না কেন, সিন্ডিকেট এটা সবসময় আছে, সবসময় থাকবে। কথাটা হচ্ছে আপনি এরাডিকেট কীভাবে করবেন। আপনি এই যে আপনার, আমি বাণিজ্য মন্ত্রীকে আমি তো ধন্যবাদ দিব, এই যে রোজার মাস গেল, বিগত দিনগুলোতে আমরা ছোলার দাম বলেন, ডালের দাম বলেন, খেজুরের দাম বলেন, তেলের দাম বলেন, যে অবস্থা ছিল মানুষের মনে করেন নাভিশ্বাস উঠে যেত। কিন্তু এই যে মনে করেন যে একটা সরকার নতুন আসলো মাত্র, তারপরে যে সেটা যেভাবে কন্ট্রোল করেছেন, এটা তো এই সরকারের ক্রেডিট না, No, এটা তো আগের সরকারের ক্রেডিট। মানে No, no, no. সামনের রোজার দেখে আমরা বুঝতে পারবো, কারণ এটার আমি আপনাকে বলছি না, বিএনপি সরকারের সময় রোজাটা গেছে তো না, 3 মাসে তো মজুদ ছিল না, সরকারের। মজুদের বিষয় না, মজুদ এক জিনিস আর বাজার দাম বাড়ানো আর এক জিনিস। না আপনি এটা তো রেগুলেটরি সিস্টেম এটা মজুদের, আপনি জিনিসটা বোঝার চেষ্টা করছেন না কেন? না, মজুদ আপনার শুনেন, আপনার যত উদ্বৃত্ত থাকুক না কেন, রোজার মাসে মনে করেন যে হু হু করে দাম বেড়ে যায়। আপনার কাছে মজুদ থাকে যেটা আপনার 10 টাকার জিনিস আপনি 20 টাকা বিক্রি করেন, মানুষ বাধ্য হয়ে কিনতে হয়। আপনি জিনিসটা ফর্মুলাটা আপনার ভুল, মানে এই আন্ডারস্ট্যান্ডিং, আমি সরি, আমি আপনাকে বলছি যেটা সিন্ডিকেট ভিন্ন জিনিস। মজুদ তো আমি একটা সরকারের কথা কাছে বলি, ছিল না। আমি জীবনে যাদের কোনোদিন কাছে ঠিকাদারিও ছিল করি না, আমার তারাই কোনো syndicate। লাইসেন্স কোনো কালো ছিল না, আমি এগুলি না, বুঝিও না। বিএনপি তবে আমি লোকজনের একটা তো আছে। উদাহরণ দেই, আওয়ামী লীগের সময় একটা প্রতিষ্ঠানে মনে করেন যে ঠিকাদারি করতো, পরবর্তীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসছে, ঠিকাদারি করা আপনার খারাপ কোনো কিছু না। আপনার লিগালি যদি আপনি কোনো ব্যবসা করেন তাতে তো কোনো সমস্যা নেই, আপনি না করেন আরেকজন করবে। তো দেখা গেছে আমাদের দলের নেতারা যারা মনে করেন যে ব্যবসা করতে যেতেন সেই ডিপার্টমেন্টে, তাদেরকে ওই আওয়ামী লীগের যারা ব্যবসা করেছেন তাদের সঙ্গে গিয়ে তাদেরকে নিয়ে তাদের আন্ডারে কাজ করতে হতেন। কেন? ওই যে প্রি কোয়ালিফিকেশনস বলে একটা কথা ছিল, যে বছরে অমুকরা 500 কোটি টাকার কাজ করেছে যারা, তারা কাজ করতে পারবে। সো এটা একটা সিস্টেম। এটা অতএব ওই সিন্ডিকেটটা সেম জিনিস। ওই আপনার খাতুনগঞ্জে ব্যবসা যারা করেন, হাত বদলও হচ্ছে। হাত বদলের বিষয় না, বিষয়গুলো লোকগুলো কিন্তু আড়ালে তাই হয়ে যাচ্ছে। যে কথাটি বললেন যে ওই যে প্রি কোয়ালিফিকেশন, এটা কি সেই সিলসিলাটা এখনো জারি আছে কিনা? আমি মনে করি এটা একটা প্রবলেম। আমরা দেখতে চাই বিএনপি সরকার হাউ ইফিশিয়েন্টলি ক্যান হ্যান্ডেল উইথ দি প্রবলেম। যদি আর্গুমেন্টে কাজ হবে না, ইফ দে ক্যানট হ্যান্ডেল দে হ্যাভ টু সারেন্ডার। এবং এই হ্যান্ডেলটা যদি ইফিশিয়েন্টলি করতে পারে, পিপল উইল বি বেনিফিটেড, পিপল উইল রিমেম্বার দ্যাম। এবং দেখেন, আমি দেখছি মাঝখানে ঢাকা শহরের যানজট, ইটস এ প্রবলেম, ইটস অনিবার্য প্রবলেম। আমরা দেখতে চাই বিএনপি গভর্নমেন্ট, তারা যে প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি বলছেন, প্রোগ্রেসিভ গভর্নমেন্ট বলছেন, ট্যালেন্টেড পিপলদেরকে একসাথে করবেন বলছেন, লেটস সি হাউ দে ক্যান সলভ ইট। যদি সিন্ডিকেট সলভ করতে না পারে, ট্রাফিক জ্যাম সলভ করতে না পারে, তারপরে তেলের প্রবলেম সলভ করতে না পারে, করাপশন সলভ করতে না পারে, দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ দেমসেলভস। জি, অসংখ্য ধন্যবাদ শিশির মনির, মনিরা শারমিন, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্তন, ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম। আমরা চারজনকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।